আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নির্ণয়ের আজকের ক্লাসে সাথে আছি আমি ইমরান আহমেদ। আমাদের চারপাশে যারা বসবাস করে তাদেরকে আমরা প্রতিবেশী বলি। এই প্রতিবেশীকে আমরা দুটি ভাগে বিভক্ত করতে পারি। যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু তারা আমাদের সাথে বসবাস করে, এরকম অসংখ্য অণুজীব রয়েছে, যাদের মধ্যে ব্যাকটেরিয়া এবং ভাইরাস। আজ আমরা ব্যাকটেরিয়া সম্পর্কে জানবো। ব্যাকটেরিয়ার ইতিহাস সম্পর্কে যদি আমরা দেখতে চাই, আমরা দেখছি ব্যাকটেরিয়ার ইতিহাসে 1675 খ্রিস্টাব্দে বিজ্ঞানী অ্যান্টিভার নিউটন হক তিনি সর্বপ্রথম তার নিজের তৈরি করা একটি সরল অণুবীক্ষণ যন্ত্রের পেছনে 1 ফোঁটা বৃষ্টির পানিকে পর্যবেক্ষণ করে দেখলেন সেখানে অসংখ্য অণুজীব। তখন তিনি সেটার নাম দেন ক্ষুদ্র পানি। পরবর্তীতে 1829 খ্রিস্টাব্দে বিজ্ঞানী অ্যারেনবার্গ সেটির নাম দেয় ব্যাকটেরিয়া, এবং 1869 সালে ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুর ব্যাকটেরিয়া নিয়ে ব্যাপক গবেষণা করেন, এবং সেই গবেষণা থেকে তিনি ব্যাকটেরিওলজি তত্ত্ব আবিষ্কার করেন, যার কারণে তাকে আধুনিক ব্যাকটেরিয়ার জনক বলা হয়। এবং 1905 সালে বিজ্ঞানী নিউটন কর্ক ব্যাকটেরিয়া যে অসংখ্য রোগের জন্য দায়ী সেটি প্রমাণ করেন, এবং তার এই প্রমাণের জন্য তিনি 1905 সালে নোবেল পুরস্কার পান। ব্যাকটেরিয়ার গঠন সম্পর্কে আমরা জানব। ব্যাকটেরিয়ার গঠন যদি আমরা দেখতে চাই, ব্যাকটেরিয়ার গঠনে সর্বপ্রথম আমরা ব্যাকটেরিয়ার শেষ আবরণটি রয়েছে সেটিকে ক্যাপসুল বলা হয়। ক্যাপসুল অসংখ্য জটিল কার্বোহাইড্রেট নিয়ে গঠিত, এবং সেই কার্বোহাইড্রেট গুলোকে পলিপেপটাইডও বলা হয়। ক্যাপসুল সাধারণত ব্যাকটেরিয়ার বিভিন্ন প্রতিকূল পরিবেশ থেকে ব্যাকটেরিয়াকে রক্ষার কাজে ব্যবহার করে। তারপরে আমরা ব্যাকটেরিয়ার যে জিনিসটি জানবো সেটি হচ্ছে কোষ প্রাচীর বা সেল ওয়াল। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর সাধারণত মিউকোপ্রোটিন অথবা মিউরিন, যাকে পেপটাইডোগ্লাইকান বলা হয়। তাছাড়াও সেখানে রয়েছে অসংখ্য মুরামিক অ্যাসিড এবং টিকুইক অ্যাসিড। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের পরে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ব্যাকটেরিয়ার প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন কখনো কখনো বাজ হয়ে কোষের ভিতরে থলির মতো অবস্থান করে, তখন তাকে মেসোসোম বলা হয়। তারপর আমরা ব্যাকটেরিয়ার কোষে দেখতে পাচ্ছি যে ব্যাকটেরিয়ার কোষে সাইটোপ্লাজম রয়েছে। সেই সাইটোপ্লাজমগুলো সাইটোপ্লাজম মেমব্রেন বেষ্টিত থাকে, এবং সাইটোপ্লাজমে অসংখ্য ক্ষুদ্র শর্করা জাতীয় চর্বিকণা, খনিজ পদার্থ এবং মুক্ত রাইবোজোম এবং ভলিউটিন থাকে। তারপর আমরা ব্যাকটেরিয়ার কোষে আরো লক্ষ্য করতে পাচ্ছি যে ব্যাকটেরিয়ার কোষে একটি সাইটোপ্লাজম রয়েছে। সেই সাইটোপ্লাজমের ভিতরে দ্বিসূত্র ডিএনএ বিদ্যমান রয়েছে, এবং ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে পাশেই ব্যাকটেরিয়ার গঠনে অসংখ্য ফ্লাজেলা বা ফ্লাজেলাম থাকে। যখন একটি থাকে তখন সেটাকে ফ্লাজেলাম বলা হয়, যখন অসংখ্য থাকে তখন সেগুলোকে ফ্লাজেলা বলা হয়। এগুলো দেখতে রড সাদৃশ্য বৈশিষ্ট্য, এগুলো ব্যাকটেরিয়ার চলন কাজে ব্যবহার করে থাকে। তাছাড়াও ব্যাকটেরিয়ার মধ্যে কিছু কিছু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে সাধারণত লুমের নেই অসংখ্য ক্ষুদ্রাকার পিলি দেখা যায়। সেই পিলিগুলো পিলিন নামক প্রোটিন দ্বারা গঠিত হয়ে থাকে, এবং এই পিলিগুলো হচ্ছে পোষক কোষে সাধারণত তারা অংশগ্রহণ করে থাকে। পোষক কোষের সংযোগ স্থাপনের জন্য এই পিলি ব্যবহার হয়ে থাকে। তাছাড়াও ব্যাকটেরিয়ার সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি ব্যাকটেরিয়ার মধ্যে প্লাজমিড রয়েছে, অর্থাৎ কিছু কিছু ব্যাকটেরিয়ার একটি ক্রোমোজোম ছাড়াও সেখানে ক্ষুদ্রাকার বৃত্তাকার
ডিএনএ থাকে। এই ডিএনএ কে সাধারণত প্লাজমিড বলা হয়। সেখানে অসংখ্য জিন থাকে, সেই জিনগুলো ভেক্টর হিসেবে ব্যাকটেরিয়া ব্যবহার করে থাকে। আমরা এখন জানবো ব্যাকটেরিয়ার গঠন অনুসারে ব্যাকটেরিয়াকে কয়টি ভাগে বিভক্ত করা হয়েছে। ব্যাকটেরিয়াকে তার গঠন অনুসারে 4টি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথমত কক্কাস ব্যাকটেরিয়া, ব্যাসিলাস ব্যাকটেরিয়া, তারপর স্পাইরেলিয়াম ব্যাকটেরিয়া এবং কমা ব্যাকটেরিয়া। কক্কাস ব্যাকটেরিয়া এইগুলো দেখতে সাধারণত গোলাকৃতির হয়ে থাকে। তারা এককভাবে এবং কখনো কখনো দলগতভাবে অবস্থান করে। সাধারণত নিউমোনিয়া রোগের জন্য যে ব্যাকটেরিয়াটি দায়ী সেটি হচ্ছে কক্কাস ব্যাকটেরিয়া। ব্যাসিলাস ব্যাকটেরিয়া দেখতে সাধারণত দণ্ডাকৃতির হয়ে থাকে এবং স্পাইরেলিয়াম ব্যাকটেরিয়া সেটি দেখতে সর্পিল আকৃতির হয়ে থাকে এবং কমা ব্যাকটেরিয়া দেখতে ঠিক কমার মতনই। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কলেরা রোগের জন্য দায়ী যে ব্যাকটেরিয়াটি সেটি হচ্ছে কমা ব্যাকটেরিয়া। আজকের ক্লাসটি এখানেই শেষ। পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।